প্রণমী তোমারে বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজ তোমাদের একটা গল্প পড়ে শোনাবো। গল্পটা কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আমার পড়া গল্প বা আমার বিদেশি সাহিত্য থেকে বাংলায় অনুবাদিত গল্প পড়ে শুনে তোমরা খুব ভালো বলেছো, এবং তোমরা বারবার আমায় রিকোয়েস্ট করেছো যে তুমি এরকম আরও বই পড়ো এবং আমাদের গল্প শোনাও। তো আজকে আমি একটা ছোট গল্প তোমাদের পড়ে শোনাবো, তোমাদের মতামত শুনবো। ঠিক আছে, গল্পটা তাহলে শুরু করি। গল্পটির নাম বিদেশে বিভুঁইয়ে। কণ্ঠে ও কলমে মনিকা চ্যাটার্জি। গায়ের লেপটা বেশ ভালো করে জড়িয়ে কৃত্তিকা পাশ ফিরে শুলো। ডিসেম্বরের ঠান্ডা কনকনে, দুদিন ধরে প্রবল তুষারপাত চলছে। আবহাওয়া অফিসের খবর অনুসারে এই তুষারপাত এখন চলবে কয়েকদিন। ঘুম চোখেই হাত বাড়িয়ে ছেলের গায়ে হাত দিয়ে দেখল কৃত্তিকা। যথারীতি লেপ সরিয়ে দিয়ে কুকড়ে ঘুমে অসাড় হয়েছে নুটাই। ফুল হাতা জামা, ঢিলে ঢালা প্যান্ট, রাতের পোশাক পরা রয়েছে, তাও সিটিয়ে গিয়েছে ঠান্ডায়। পুরো বাড়িটাতে সেন্ট্রাল হিটিং সিস্টেম আছে, তাও যেন ঠান্ডাটা কোনো মতেই সামলে নেওয়া যাচ্ছে না। এক নিঃশব্দ শীতল তুষার রাজ্য এটা। বাড়িগুলো সব পুরো বরফের আচ্ছাদনে ঢাকা। বাড়ির সামনে যেখানে গাড়িগুলো রয়েছে সেগুলো এত ঘন বরফে ঢাকা যেন মনে হয় প্রাগৈতিহাসিক যুগের প্রাণীরা সুশৃঙ্খলভাবে পরপর কোনো জাদুকাঠির ছোঁয়ায় নিশ্চলভাবে দাঁড়িয়ে আছে। ঘুম চোখে একবার ঘড়ির দিকে তাকালো কৃত্তিকা। প্রায় 6:30 বেজে গেছে, উঠতে হবে। নুটায়ের স্কুল আছে, 7:20 মেট্রো ধরে স্কুলে যাবে ও। মাঝে দুবার মেট্রো পাল্টে, অর্থাৎ ব্লু লাইন গ্রিন লাইন করেও স্কুলে যায়। নুটাইকে ঘুম থেকে তুলতে হবে। ওর খাবার বানানো, টিফিন রেডি করা প্রভৃতি কাজ দ্রুত হাতে সারতে হবে। ঘুমটা আঠার মতো লেগে আছে, উঠতে ইচ্ছে করছে না, কিন্তু দায়িত্ব বড় বালাই, এড়াবার কোনো উপায় নেই। মনে পড়ল স্বদেশে নিজের গৃহকণ্ঠীর কথা। ইউরোপের অন্যতম শীতল দেশটি ছেড়ে মনটা পৌঁছে গেল দূরে অপর এক মহাদেশের নিজ গৃহকণ্ঠীতে। কৃত্তিকার অতি প্রিয় আবাসটির কথা মনে পড়ল। ছোট্ট মফস্বল শহরে বেড়ে ওঠা, সেখানে স্কুলের পাঠ সেরে কলেজে কলকাতায় ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেই কলকাতাতে জব পেয়ে জয়েন করা। কি দ্রুত দিনগুলো পেরিয়ে গেল। চোখের সামনে প্যানোরামিক ভিউ ফুটে উঠল। বাবার সঙ্গে আড্ডা, মজার গল্প, মায়ের হাতের রান্না, দাদার সাথে খুনসুটি, আবার ঝগড়া এবং গভীর বন্ধুত্ব। কিভাবে যে দিনগুলো কেটে যায়, বিশেষ করে সুখের দিনগুলো খুব দ্রুত পার হয়ে যায়। কত তাড়াতাড়ি বড় হয়ে গেল ওরা, ভাবলেই অবাক লাগে। সত্যি শৈশবের স্থায়িত্ব বড়ই স্বল্প। এরপরেই প্রকৃত বাস্তবে পা দিল কৃত্তিকা। কুকারের হুইসেলের শব্দে কৃত্তিকা সম্বিত ফিরে পেল। নুটাইয়ের জন্য সে সকাল সকাল একটা খিচুড়ি বসিয়ে দেয়, সেটা খেয়ে সে স্কুলে যায়। চিজ স্যান্ডউইচ আর ফল টিফিনে নিয়ে যায়। যদিও খাবার ব্যাপারে নুটাই বড়ই উদাসীন। এখনও তাকে জোর করে খাওয়াতে হয়। বেশিরভাগ দিনই ও খাবার ফেরত নিয়ে আসে, নয়তো বন্ধুদের খাইয়ে দেয়। বিদেশি স্কুলগুলোতে বাচ্চাদের মিলটা প্রোভাইড করা হয়। রীতিমতো চার্ট বানিয়ে অভিভাবকদের জানিয়ে দেওয়া হয় কোন দিন কি খাবার দেওয়া হবে। কিন্তু লাঞ্চ ব্রেকে খেলার নেশাটায় এত বেশি যে নুটাই স্কুলের খাবারটাও ভালো করে খায় না। এই বিষয়টা কৃত্তিকাকে খুব ভাবায়। নুটাইয়ের পড়াশোনা, নতুন দেশে নতুন ভাষা শেখা, বিদেশি বন্ধুদের সাথে মেলামেশায় কোনো অসুবিধা নেই, বরঞ্চ এই বিষয়গুলোতে বেশ এগিয়ে। ও টিচাররাও সৌরসেনের ব্যাপারে খুব খুশি। খুব অ্যাডভান্স ছাত্র সে, কিন্তু খাবার ব্যাপারে এখনও সে ছোট বাচ্চা। যাই হোক, বাবা বাছা করে ছেলেকে তুলে তৈরি করে কৃত্তিকা নুটাইকে স্কুলে পাঠায়। অন্ধকার রাস্তাঘাট, পুরু মোটা বরফের চাদরে ঢাকা, রাস্তার আলোগুলি স্তিমিত,
গাছের ডালগুলো থেকে আইসিকল ঝুলছে, সঙ্গে রয়েছে কনকনে বাতাস। ওভার টুপি, ওভারকোট, টুপি, গ্লাভস, উঁচু বরফের জুতো পরে নুটাই যখন রাস্তায় নামে, দেখে একই সঙ্গে শিহরণ ও সম্ভ্রম জাগে। পিঠে বিশাল ব্যাগ নিয়ে সে যায় সোলনা মেট্রো স্টেশনে। ট্রেন ধরে সে স্কুলে যায় একা একা। সেখান থেকে টি সেন্ট্রাল অর্থাৎ সেন্ট্রাল স্টেশন থেকে আবার একটি মেট্রো ধরে সেখান থেকে স্কুলের স্টেশনে পৌঁছায়। প্রথম কৃত্তিকা ছেলের সাথে যেত, একা ছেড়ে দিতে মন চাইতো না। কিন্তু কিছুদিন গিয়ে বুঝতে পারল যে ও দেশের বাচ্চারা খুব স্বাবলম্বী। নুটাইয়ের থেকেও অনেক ছোট বাচ্চারা একা একাই স্কুলে যায়। সঙ্গে অভিভাবক যাওয়ার প্রথা ওই দেশে নেই। আধো অন্ধকার, কনকনে ঠান্ডায় বরফাস্তীর্ণ রাস্তা ধরে নুটাই যখন স্কুলে যায়, কৃত্তিকার তখন ছোটবেলায় পড়া সেই দুই ভাই বোন হ্যান্সেল ও গ্রেটেলের কথা মনে পড়ে। এই অন্ধকার রাতে, এই রকম ঠান্ডায়, সৎমায়ের অত্যাচারে বনের পথে বেরিয়ে পড়েছিল দুই ভাই বোন। সাক্ষী ছিল শুধু রাতের আকাশের তারা। 6 তলা ফ্ল্যাটের ওপর থেকে কৃত্তিকা দেখে তার ছোট্ট হ্যান্সেল বিদেশে এসে কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। সে তার মাকে সাথে যেতে মানা করে। সে তো এখন বিগ বয়। তার থেকে নিচু ক্লাসের ছেলেরাও সবাই একা একা যায়। আর ট্রেনে উঠে গেলে তো কথাই নেই, সব বাচ্চারা একসাথে গল্প করতে করতে পৌঁছে যায়। কখন যে পৌঁছয় তা তারা নিজেরাই জানে না। ওখানকার ট্রেন সার্ভিসও খুব ভালো। নির্দিষ্ট সময়ে ঝকঝকে ট্রেন স্টেশনে চলে আসে। বাচ্চা বুড়ো সব সুশৃঙ্খলভাবে ট্রেনে উঠছে, কোনো হুড়োহুড়ি নেই, ঠেলাধাক্কা নেই। ইউরোপের প্রায় সব দেশেই এই ট্রেন সার্ভিস, বিশেষ করে মেট্রো ট্রেন সার্ভিস খুবই উন্নত। এবার নিজের কাজে ফিরতে হবে। কৃত্তিকা আর ওর স্বামী দুজনেই পেশায় ইঞ্জিনিয়ার। দুজনেই বিদেশে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। দুজনেই খুব ব্যস্ত। খুব দ্রুত হাতে সংসারের কাজকর্ম সেরে সামান্য কিছু খেয়ে অফিসের কাজে বসতে হয়। ভাগ্য ভালো যে রোজ অফিস যেতে হয় না। সারা পৃথিবীতে কোভিড নামক ভাইরাসের প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে, কত প্রাণহানি হয়েছে। তবে একটা ভালো দিক হলো কোভিডের ফলে প্রতিদিন অফিস যাওয়া বন্ধ হলো। ওয়ার্ক ফ্রম হোম এই কথাটার বহুল প্রচার শোনা গেল। এর ফলে কর্পোরেট হাউসের কর্মীরা বেশিরভাগই বাড়ি বসে কাজ করা শুরু করলো। এর ফলে কোম্পানিগুলোর অবশ্য বেশ সুবিধে হলো। অফিস মেনটেন্যান্স খরচা কমে গেল। উপরন্তু কর্মীদের কাজের সময়ের কোনো নির্দিষ্ট সময়সীমা রইল না। 24 ঘন্টায় অফিসের কাজের সময় বরাদ্দ হয়ে গেল। তারা সারাদিনই কাজ করে, নাওয়া খাওয়ার সময় নেই। এখানেই শেষ নয়, ডোমেস্টিক হেল্প বলে বিদেশে কিছু নেই। রান্নাবান্না, বাজার হাট, কাঁচা ধোয়া, ঘর পরিষ্কার সব নিজেদের কাজ করতে হয়। রান্নার মাসির হাতের মজার মজার রান্না, কাজের মেয়েটির নিয়মিত ঘর পরিষ্কার, কাঁচা ধোয়া, ডাস্টিং করা, নিজের দেশের বাড়ির এই সব দৃশ্য যেন স্বপ্ন মনে হয়। বহু বছর হলো ওরা বিদেশে আছে। সব কাজই স্বামী স্ত্রী দুজনে মিলেমিশে করে ঠিকই, তবে মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে। আজও সেরম একটা দিন। নুটাই চলে যাওয়ার পর দুজনে ওরা যথা নিয়মে কাজে বসে গেল। মাথায় একটা চিন্তা, দুপুরে লাঞ্চে কী খাওয়াবে। কাল রাতের রান্না করা কিছু খাবার আছে। কৃত্তিকা ভাবলো ওই দিয়ে কোনো রকমে চালিয়ে নেবে। ভাবতে ভাবতে মিটিং শুরু হয়ে গেল। কৃত্তিকা ঢুকে গেল বৃহত্তর জগতে, অফিসের জগৎ। সঙ্গী শুধু 1 কাপ কফি আর বিস্কিট। স্বামী স্ত্রী দুজনে শুধু দুটি ঘরে অফিস শুরু হয়ে গেল। নুটাই স্কুলে খুব ভালো থাকে, খুব মিশুকে ছেলেও। পড়াশোনার ব্যাপারে খুব সিরিয়াস, খুব বুদ্ধিমান। সুন্দর করে কথা বলতে পারে বলে বেশ একটা গ্রুপ লিডার ভাব রয়েছে ওর মধ্যে। স্কুলের টিচাররা ওর ওপরে খুব আস্থা রাখে। যে কোনো প্রজেক্টে টিচাররা সৌর সেনকে টিম লিডার ঘোষণা করে দেয়। সবাইকে নিয়ে কাজ করাতে নুটাইয়ের খাটুনি খুব বেশি হয়, তবে কাজটাও উপভোগ করে। ওর বন্ধুদের মধ্যে বিভিন্ন দেশের ছেলেরা রয়েছে। পড়াশোনার সাথে তারা খেলারও পার্টনার। বন্ধুরা ওকে স্যান বলে ডাকে। সবারই এরকম শর্ট নাম আছে বন্ধু মহলে। ইগার হয়ে যায় ইগি, সেই রকম গ্রাস, শাহ, ভিকি নামের কত বন্ধু। ওরা বিভিন্ন জায়গা থেকে থাকে আর বিভিন্ন স্টেশন থেকে মেট্রো ওঠে। একসাথে টি সেন্ট্রাল স্টেশনে মিলিত হয়, তারপর গ্রিন লাইন মেট্রো ধরে স্কুলে যায়। তবে নুটাইয়ের একটা বড় সমস্যা হলো ও খুব মোবাইল দেখতে ভালোবাসে। হয় মোবাইল, নয় ল্যাপটপ ও সর্বক্ষণের সঙ্গী। মোটামোটা গল্পের বই পড়তেও ওর বেশি সময় লাগে না, কিন্তু মোবাইলের নেশাটা ওর এত তীব্র যে এর জন্য মায়ের কাছেও মাঝে মাঝে বকুনি খেতে হয়। তবে মোবাইল বা ল্যাপটপে যে শুধু গেম খেলে তা নয়, ইতিহাস সম্বন্ধেও পড়াশোনা করে। ইউরোপীয় ইতিহাস, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্বন্ধে ওর বেশ গভীর জ্ঞান ও আগ্রহ আছে।
এই বয়সী বাচ্চাদের মধ্যে যা দেখা যায় না সচরাচর। বেশিরভাগ বাচ্চাই আজকাল মোবাইলের নেশায় আক্রান্ত এবং ওরা সর্বক্ষণ গেম খেলছে। যাই হোক, স্কুলে পৌঁছে মাকে একটা ফোন করেও জানিয়ে দেয়। মাও নিশ্চিন্ত হয়ে কাজে ডুব দেয়। আজ কৃত্তিকা বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছে। অফিসের মিটিংয়ের ফাঁকে ফাঁকে ওর বাড়ির কথা মনে পড়ছে। বহুদিন হলেও বিদেশে আছে, বিয়ের আগে থেকেই আছে। চাকরিতে জয়েন করার কিছুদিন পরেই ও লন্ডন চলে গিয়েছিল। কত অল্প বয়স ছিল, বাবা মা কত ভয় পেয়েছিল, কিন্তু কৃত্তিকা একটুও ঘাবড়ায়নি। বাড়ির বাইরে এত দূরে বিদেশে মা বাবা দাদা ছাড়া একা একা যাওয়ার মাঝেও বেশ মজা পেয়েছিল। যদিও হিথ্রো এয়ারপোর্টে নেমে প্রথমে একটু ভয় ভয় লাগছিল, এখন ভাবলে খুব হাসি পায়। বাবা ওর নাম রেখেছে কৃত্তিকা, একটি নক্ষত্রের নাম, স্টার অফ ফায়ার। ও সত্যিই অগ্নিকন্যা। ও খুব রাগী ও জেদি মেয়েও, যা মনে করবে সেটা করেই ছাড়বে। ওর ছেলেটিও হয়েছে তেমনি, এমনিতে খুব শান্তনুটাই, তবে মাথায় যদি কোনো কিছু ঢোকে তা করেই ছাড়বে। মাকে যতটা ভালোবাসে, মায়ের সাথে রাগারাগি ও জেদ করাটাও ততটাই। সপ্তাহে 2-1 দিন কৃত্তিকাও অফিস যায়। সন্ধেবেলায় ছেলের সাথেই ফেরে, তখন নুটাইয়ের এটা ওটা বায়না মেটাতে হয়। বিশেষ করে ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার ইত্যাদি লোভনীয় খাবারের দিকে নুটাইয়ের বেশ ঝোঁক আছে। নুটাইকে খুব ছোট অবস্থায় ও স্বামী কৃষাণুর সাথে আজ 5-6 বছর হলো ও ইউরোপের এই শান্ত সুন্দর দেশটিতে চলে এসেছে। সুইডেন পৃথিবীর 4র্থ সুন্দর, সুখী, স্বাস্থ্যকর জায়গা। এখানে ওর ভালোই লাগে, যদিও সুইডিশ পিপল খুব একটা মিশুকে নয়। নিজেদের গোষ্ঠীর মধ্যেই তাদের মেলামেশা। এতে অবশ্য কৃত্তিকার কিছু এসে যায় না। ও বাইরের লোকের সাথে বেশি মিশতে চায় না, ও একটু হোমসিক। বাড়ির মধ্যেও বেশি স্বচ্ছন্দ। নুটাই আবার খুব বন্ধুপ্রিয়। বন্ধুদের সাথে স্কুলের বাইরে, খেলার মাঠে, আবার ঘরে ফিরে মোবাইলে বা ল্যাপটপে গভীর সম্পর্ক আছে তার। আনন্দে আছে। এইভাবেই দিন চলে যাচ্ছিল। সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে তিনজনে নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম কাটায়। নিজেরা রান্না করে, ঘর গোছায়, বাইরে হাঁটতে যায়, আবার পরের দিনের প্রস্তুতি নিয়ে শয্যা গ্রহণ করে। বাইরে আধারে নিঃশব্দে তুষারপাত হতে থাকে। হঠাৎ কয়েকজনের গলায় আওয়াজে কৃত্তিকার চিন্তাজাল ছিন্ন হলো। আরেকটা কল শুরু হয়ে গেছে। অন্যান্য সহকর্মীরা ইতিমধ্যে যোগদান করেছে। একদিকে মিটিং চলছে, অন্যদিকে কৃত্তিকার চোখ ঘড়ির কাঁটার দিকে। 3:30 বাজতে চলেছে। নুটাইয়ের স্কুলের ছুটি হওয়ার সময় হয়েছে। ছুটি হলে ও স্কুল থেকে বেরোবার সময় মাকে একটা ফোন করে। এরপর বন্ধুরা মিলে কয়েকজন সিস্টায় যায় ক্রিকেট খেলতে। খেলাধুলা সেরে 5টা নাগাদ বাড়ি ফেরে। এই দেশে এত পার্ক, খেলার মাঠ, ইনডোর স্টেডিয়াম রয়েছে যে খেলাধুলার বা সুন্দরভাবে সাজানো পার্কে ঘুরে বেড়াবার কোনো অসুবিধে নেই। যেহেতু এখন শীতকাল, মাঠঘাট, রাস্তা, পার্ক সবই বরফে ঢাকা। এমনকি গাছগুলো পর্যন্ত বরফে আবৃত। তাই আজ নুটাই আর ওর বন্ধুরা সিস্টায় ওদের বন্ধু দাসের বাড়ির কাছে ইনডোর স্টেডিয়ামে খেলতে গেছিল। খেলতে খেলতে সময়ের কোনো খেয়াল নেই। স্টেডিয়ামের বাইরে এসে দেখলো ঘন অন্ধকার হয়ে গেছে। ওরা প্রত্যেকেই মেট্রো স্টেশনে এলো দ্রুত পায়ে। হাতের মোবাইল ওয়াচে দেখলো বাড়ির থেকে কল এসেছে অনেকগুলো। আজ কপালে মা বাবার বকুনি আছে। নুটাই বেশ চিন্তিত হয়ে ট্রেনে উঠল। সোলনা স্টেশনে গাড়ি থেকে নেমেই অবাক হয়ে গেল নুটাই। স্টেশনটা পুলিশে ছয়লাভ। চিৎকার চেঁচামেচি, হই হই, পিস্তল হাতে পুলিশের ছোটাছুটি। কি হয়েছে? এবার সত্যি ভয় পেয়ে গেল নুটাই। এখন কি করবে ও? পুলিশ মেট্রো সার্ভিস বন্ধ করে দিল। হঠাৎ প্রচণ্ড শব্দে গুলির আওয়াজ। কিছু বোঝার আগেই কে যেন ধাক্কা দিয়ে ওকে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে তুলে দিল। ট্রেনের আলো নিভিয়ে দেওয়া হয়েছে। অন্ধকারে প্রাণ বাঁচাতে আতঙ্কিত যাত্রীরা সিটের নিচে মাথা নিচু করে বসে পড়ল। পুলিশের ঘোষণা চলছে ক্রমাগত, কেউ যেন স্টেশনে না থাকে। 3-4 জন বন্দুক বা দুষ্কৃতী যথেচ্ছভাবে গুলি চালাচ্ছে। পুলিশ আপ্রাণ চেষ্টা করছে তাদের নিরস্ত করে ধরবার। পরবর্তী 3-4 ঘন্টা যে কি হলো নুটাই বুঝতেই পারল না। ভয়ে আতঙ্কেও কাঁদতে শুরু করলো। আকুল হয়ে ঠাকুরকে ডাকতে লাগলো। ঠাকুর যেন ওকে মা বাবার কাছে ফিরিয়ে দেয়। ইউরোপ আমেরিকার দেশগুলিতে আজকাল এমন প্রায়ই শোনা যায়। আচমকা একদল আতঙ্কবাদী স্কুল, কলেজ, চার্চে, পার্কে, যেখানে সেখানে সাধারণ নাগরিকদের আক্রমণ করে। নিরীহ সাধারণ মানুষ, স্কুলের ছাত্রছাত্রীদের প্রাণ সংশয় হয়। অনেক সময় বাচ্চা ছেলেরাও এই কাজ করে। আগ্নেয়াস্ত্র সংগ্রহ করা এদেশে খুবই সহজ। ঘরে ঘরে আত্মরক্ষার জন্য আগ্নেয়াস্ত্র দেওয়া যাচ্ছে এখানে। অতিরিক্ত স্বাধীন চিন্তাধারার দেশে অত্যন্ত স্বাধীনতায় ছেলেমেয়েরা বড় হয়। ফলে তাদের যখন যা মনে হয় তাই করে।
বাবা মায়ের সাথে পরামর্শ করা বা তাদের মনের কোনো দ্বন্দ্ব বা সমস্যার কথা বড়দের সাথে ভাগ করে নেয় না। ফলে হামেশাই তারা কোনো সন্ত্রাসবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে এইরকম বিপজ্জনক কাণ্ড করে বসে। যাই হোক, যে কোনো ঘটনার বা দুর্ঘটনার একসময় অবসান হয়। বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে অর্থাৎ সোলনা মেট্রো স্টেশনে উপস্থিত হল এবং যথারীতি ঘণ্টাখানেক দুপক্ষের গোলাগুলির পর 3 জন কিশোরকে তারা অ্যারেস্ট করলো। বন্দুক হাতে কিশোরদের যখন হাতকড়া পরিয়ে স্টেশনে আনলো, তখন কারো বিশ্বাস হচ্ছিল না যে এই নিষ্পাপ মুখের ছেলেরা এমন কাণ্ড করতে পারে। স্টেশনে ও ট্রেনে সব আলো জ্বেলে উঠল একসাথে। মনে হলো সব দুর্যোগ যেন কেটে গেল। নোটাই বুকে সাহস ফিরে পেল। ধীরে ধীরে স্টেশন থেকে বেরুয়ার মুখে যে দৃশ্য যে দেখল তার জন্য একদম প্রস্তুত ছিল না। এলিভেটারে পড়ে রয়েছে একটি রক্তাক্ত দেহ। স্ট্রেচারে করে সেটিকে হাসপাতালে নিয়ে যাচ্ছে কর্মীরা। একদিনে এত অভিজ্ঞতা সঞ্চয় করা বেশ কঠিন। দ্রুত স্টেশনের বাইরে আসতেই দুজোড়া স্নেহময় চোখ, দৃঢ় নিরাপদ হাত ওকে জড়িয়ে ধরল। বাইরে তখনও অবিরত বরফ পড়ছে। কৃত্তিকা আর কৃষাণু অফিসের কাজের চাপ এত বেশি যে যখন তারা লাঞ্চ করতে বসলো তখন প্রায় 4টে বাজে। ওদের প্রায়ই এমন দেরি হয়, বিশেষ করে বাড়ি থেকে অফিস করলেই এমন হয়। অফিসে গেলে বরং ব্রেকফাস্ট বা লাঞ্চ সব সময় মতো হয়। যাই হোক, খেতে খেতে টিভি খুলে দেখতে দেখতে হঠাৎ ব্রেকিং নিউজে চোখ গেল। সোলনা স্টেশনে সন্ত্রাসবাদীদের আক্রমণের খবর। দেখা গেল বিরাট পুলিশ বাহিনী ও পুলিশের গাড়িতে সোলনা স্টেশন চত্বর ভরে গেছে। জায়গাটা পুলিশ কর্ডন করে রেখেছে। কোনো সিভিলিয়ানকে ঢুকতে বা স্টেশন থেকে কাউকে বেরোতে দিচ্ছে না। নুটাইয়ের আসার সময় হয়ে গেছে। ওরা ঘটনার ভয়াবহতায় আটকে উঠল। খাওয়া দাওয়া ফেলে ওরা স্টেশনের দিকে ছুটল। ঝরঝর করে বরফ পড়েই চলেছে। পুরু বরফে ঢাকা রাস্তায় দ্রুত যাওয়া যাচ্ছে না। সৌভাগ্যবশত স্টেশনটা ওদের বাড়ি থেকে বেশি দূরে নয়। যাই হোক, কাঁদতে কাঁদতে স্টেশন এসে কৃত্তিকা আরও ঘাবড়ে গেল। স্টেশনের ভেতর থেকে গুলির আওয়াজ শুনে, পুলিশের অভূতপূর্ব তৎপরতা দেখে কৃষাণুর মুখটাও গম্ভীর হয়ে গেল। মুখে কৃত্তিকাকে সান্ত্বনা দিলেও বুকের মধ্যে এক শীতল ভয়ের স্রোত বয়ে গেল। নুটাইয়ের অসহায় মুখটা ভেসে উঠল চোখের সামনে। মুখে হম্বিতম্বি করলেও নুটাই আসলে খুব ভীতু। সবসময় এক আতঙ্কর মধ্যে কাজ করে। হয়তো বিদেশে বিভুঁয়ে ছোটবেলা থেকে থাকার জন্য ওর মধ্যে এক অনিশ্চয়তা বা নিরাপত্তাহীনতা সবসময় কাজ করে। বোধহয় এই প্রজন্মের বাচ্চারা যারা বাবা মায়ের কাজের সূত্রে বিদেশে থাকে তাদের মধ্যে কম বেশি এই ভয়টাই আছে। যাই হোক, অপেক্ষার প্রহর যেন আর শেষ হয় না। দেশি বিদেশি সব অভিভাবক আত্মীয় স্বজনরা স্টেশনের বাইরে দুরু দুরু বক্ষে অপেক্ষা করছে। পুলিশ কোনোরকম খবর দিচ্ছে না। মাঝে মাঝে স্টেশনের মধ্যে পুলিশের অস্পষ্ট ঘোষণা শোনা যাচ্ছে, হয়তোবা দুষ্কৃতীদের সারেন্ডার করার কথা বলছে। কিছুদিন আগে গামলাস্তানেও প্রকাশ্যে দিনের বেলায় এইরকম গোলাগুলির ঘটনা ঘটেছিল। সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রস্থলে সেটা। শুধু তাই নয়, যত প্রাচীন গির্জা, গথিক স্টাইলের স্ট্রাকচার, মিউজিয়াম প্রভৃতি সেখানে আছে। স্বাভাবিকভাবেই সুইডেনের নাগরিক বিদেশি পর্যটকদের ভিড় সেখানে সবসময় দেখা যায়। পাথরে বাঁধানো রাস্তার দুধারে 15 শতকের পাথরের বাড়িঘর মুহূর্তে সেই প্রাচীন যুগের কথা মনে করিয়ে দেয়। ইতিহাসের পাতা থেকে চরিত্ররা, দৃশ্যপট, ঘোড়ায় টানা গাড়ি সব যেন চোখের সামনে ভেসে ওঠে। সেই কারণে ওখানে সবসময় ভিড় লেগে থাকে। সেইখানে দুদিন আগে বন্দুকবাজদের আক্রমণ হয়েছিল সাধারণ পর্যটকদের উপরে। কোনো হতাহত হয়নি পুলিশি তৎপরতার জন্য, তবে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে রাজধানীতে। পুলিশের তরফ থেকে নাগরিকদের সতর্ক করা হয়েছে ঘন ঘন। এর মধ্যেই আবার মেট্রো স্টেশনে আতঙ্কবাদীদের হানা। দেশটার সেই শান্তিপূর্ণ সুস্থ সুখী পরিবেশটা যেন নষ্ট হতে বসেছে। যাই হোক, হঠাৎ পুলিশের তরফ থেকে কর্ডন তুলে নেওয়া হলো। উপস্থিত জনতা দমবন্ধ করে অপেক্ষা করছিল। মেট্রো স্টেশনের দরজা খুলে দিতেই দেখা গেল নিরীহ সুশ্রী চেহারা 3টি যুবককে ধরে পুলিশের বড়কর্তারা কালো গাড়িতে তুলে নিয়ে চলে গেল। হুড়মুড় করে স্টেশনে যাত্রীরা বেরিয়ে আসতে লাগলো। সকলের চোখে মুখে তখনও আতঙ্ক বিদ্যমান। কৃত্তিকা আর কৃষাণুর যেন ধৈর্যের বাঁধ ভাঙল। নুটাই কোথায়? এত লোক, ছেলে মেয়ে, বৃদ্ধ, শিশু সব বেরিয়ে আসছে, কিন্তু নুটাইকে তো দেখা যাচ্ছে না। হঠাৎ একটা কচি গলায় শোনা গেল, হাই স্যান, আর ইউ ওকে? চমকে তাকিয়ে দেখলো নুটাই ওদের কাছেই দাঁড়িয়ে আছে। চোখ দুটোতে জল টলটল করছে। শক্ত 4টে হাত নুটাইকে জড়িয়ে ধরে অনবরত আদর করতে লাগলো। সত্যি দিনগুলো শুরু হয় একভাবে, কিন্তু শেষ যে কিভাবে হবে কেউই বলতে পারে না।
রাতে ডিনারের সময় নুটাইয়ের কাছে ঘটনার প্রত্যক্ষ বিবরণ শুনে নুটাইয়ের বাবা মা কেঁপে কেঁপে উঠল। গুলি চলাকালীন পুলিশ যখন সমস্ত লাইট নিভিয়ে দিয়েছিল, তখন ঈশ্বরের মতো এসে যে ব্যক্তি নুটাইকে মেট্রো ট্রেনের কামরায় সেই সময় তুলে দিয়েছিল, তাকে মনে মনে কৃত্তিকা অনেক ধন্যবাদ জানায়। বুদ্ধি করে ট্রেনের মেঝেতে মাথা নিচু করে দম বন্ধ করে অপেক্ষা করা, এসব উপস্থিত বুদ্ধি তো ঈশ্বরেরই আশীর্বাদ। গভীর রাত। নুটাই উষ্ণ লেপের মধ্যে শুয়ে বাবা মায়ের মাঝে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিন্তু ওর বাবা মায়ের চোখে ঘুম নেই। বিদেশে শান্তিতে থাকা ছেলেটাকে একটা ভালো পরিবেশে মানুষ করার পরিকল্পনাটা বা সিদ্ধান্তটা কি ভুল হলো? পৃথিবী যেন ক্রমেই অশান্ত হয়ে উঠছে। দেশে বিদেশে কোথাও শান্তি নেই। সুস্থভাবে বেঁচে থাকার অধিকার তো সবার রয়েছে, কিন্তু সেই পরিবেশটা কি সত্যি আছে? চিন্তার বিষয়। বর্তমানে ইলেকট্রনিক মিডিয়ার উন্নতির যুগে পৃথিবীর সব দেশের প্রত্যন্ত স্থানের খবর মুহূর্তে টিভি মোবাইলে ছড়িয়ে পড়ে সকলের কাছে। প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনার খবর পেয়ে মন আতঙ্কিত হয়ে ওঠে। ভয়ে সিটিয়ে থাকতে হয় সব সময়। কবে কোথায় কোন দিক থেকে বিপদ আসবে কেউ বলতে পারে না। কে দেবে নিশ্চিন্ত নিরাপত্তার আশ্বাস? এক ভয়ঙ্কর পৃথিবী অপেক্ষা করছে এই প্রজন্মের শিশুদের জন্য। এক অসহনীয় হতাশা ও দুশ্চিন্তা গ্রাস করল কৃত্তিকা ও কৃষাণুকে। বাইরে তখনও বরফ পড়ে চলেছে।